সুধী দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। সবাইয়ের জন্য আবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গিয়েছি। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ফিজিক্সের ইলেকট্রোস্ট্যাটিক্স স্থির অধ্যায়ে আমরা আজকে চ্যাপ্টার 2-এর পার্ট 4 আলোচনা করব, যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানের রাশিমালা নির্ণয় করব। সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখে তারপরে এই ভিডিওটা দেখবে, কারণ পূর্বের ভিডিওগুলো না দেখলে তোমরা কিন্তু বুঝে উঠতে পারবে না। পূর্বের ভিডিও ডেসক্রিপশান বক্সের লিঙ্কে আই বাটনে অথবা ভিডিওর শেষে ফুটে ওঠা আইকনে দেখে নিতে পারবে। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে। অবশ্যই সবাইকেই বলবো, চ্যানেলটি অবশ্যই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। তোমাদের সাবস্ক্রিপশান এবং লাইক আমাকে উদ্দীপিত করে তোমাদের সামনে এই ভিডিও উপস্থাপন করতে, এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো বিশেষ মতামত বা বিশেষ কোনো যদি আমাকে সাজেশান থাকে তাহলে সে ব্যাপারে তোমরা বিস্তারিতভাবে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। ভিডিওগুলো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ সহকারে দেখবে। যদি না বুঝে উঠতে পারো আবার দেখবে, তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। তোমাদের জন্য সর্বদা হাজির রয়েছি কমেন্ট সেকশানে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো, সে ব্যাপারে বিস্তারিত মতামত দিতে ভুলবে না। তাহলে শুরু করা যাক মূল পর্ব। আমরা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে জানব। তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড কি না, কোনো তড়িতাধানের চতুর্দিকে যতটা অঞ্চল জুড়ে কোনো ক্ষুদ্র আহিত কণার উপর আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাব অনুভূত হয় সেই অঞ্চলকেই বলা হয় প্রথম আধানটি তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ কোনো যদি আধান, সেই আধানের চারিদিকে একটা বিশেষ ক্ষেত্রের মধ্যে কোনো আহিত আধানযুক্ত কণাকে আনলে ওই যে আধানটা পূর্বের আধান তাকে কি করে আকর্ষণ বা বিকর্ষণ করে, সেই যতটা ক্ষেত্রের মধ্যে ওই আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে ওই আধানটার, তখনই তাকে বলা হয় ওই বিশেষ আধানের তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্রের বা ইলেকট্রিক ফিল্ডের যদি কাকে বলে আমরা যদি লিখে প্রকাশ করি তাহলে কি বলা যেতে পারে না, কোনো তড়িতাধানের চতুর্দিকে যতটা অঞ্চল জুড়ে কোনো অতি ক্ষুদ্র আহিত কণার উপর আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাব অনুভূত হয় সেই অঞ্চলকে প্রথম আধানটির তড়িৎ ক্ষেত্র বলে। তাহলে কি বললাম, কোনো তড়িৎ আধানের চারিদিকে যতটা অঞ্চল জুড়ে কোনো আহিত ক্ষুদ্র কণা রাখলে তার উপরে যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ বা হয় সেই অঞ্চলটাকেই বলা হয় ওই আহিত তড়িতাধানের তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এই তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ডের পরে আমরা জানবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা বা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা কাকে বলা হয় না, ওই যে আমরা কোনো কণাকে আহিত কণার একটা বিশেষ অঞ্চলের মধ্যে যে কোনো ক্ষুদ্র আহিত কণাকে আনলে তড়িতাধানের ভেতরের কোনো একটা বিশেষ ক্ষেত্রের মধ্যে কোনো যদি আহিত কণা আনা হয় তখন ওই আহিত কণার উপরে
ওই তড়িদাধান আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে। ওই আকর্ষণ বা বিকর্ষণ বলের যে মান, সেই মানটা বলা হবে, বা আকর্ষণ বা বিকর্ষণ বল কতটা বল প্রয়োগ করছে ওই আহিত কণা, ক্ষুদ্র কণার উপর, সেই মানকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতার যদি আমরা সংজ্ঞা আকারে প্রকাশ করি তাহলে কি হবে না, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্য বলতে বোঝায় ওই বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলে তার উপর যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। অর্থাৎ কোনো বিশেষ বিন্দুতে তড়িদাধানের জন্য যে প্রযুক্ত বল, সেই বলের পরিমাণটাই হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। এরপরে এর এসআই একক এবং সিজিএস একক। এর আগে কিছু বিশেষ দ্রষ্টব্য আছে বা নোট আছে। সেই নোটটা কি, আমরা যে বিশেষ একক ধনাত্মক আধানের কথা বলছি, যে কোনো তড়িৎ ক্ষেত্রের ভেতরে একক ধনাত্মক আধানকে নিয়ে আসব, সেই একক ধনাত্মক আধানকে যদি নিয়ে আসা হয় তখন সেই আধানের যে ক্ষেত্র প্রাবল্য মান, তাকে কিন্তু আমরা টেস্ট আধান দ্বারা নির্ণয় করা হয়। সেই জন্য টেস্ট আধানের রূপে, সেই জন্য খুবই নগণ্য আধানকে টেস্ট আধান রূপে আমাদেরকে গ্রহণ করা হয়। একক ধনাত্মক আধান হিসাবে যখন আমরা ব্যবহার করা যায় না, একক ধনাত্মক আধানকে আমরা আধানের রাখলে বা একক ধনাত্মক আধান রাখলে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে তা টেস্ট আধানের ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। সেই জন্য ওই একক ধনাত্মক আধানের পরিবর্তে খুব নগণ্য পরিমাণ আধান আমরা ব্যবহার করব এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে। এবং সেই সমীকরণটি ই ভেক্টর সমান ইন্টিগ্রেশন বা লিমিট এখানে ব্যবহার করা হয়। লিমিট আপার লিমিট কিউ টু টেন্ডস টু 0, কারণ এই মানটা বললাম খুবই সামান্য পরিমাণ, কিউ 0 থেকে 0 সামান্য পরিমাণ আধান পরিমাপ করা হয় বা নেওয়া হয়, এবং সেই পরিমাণটা এফ ভেক্টর ডিভাইডেড বাই কিউ 0 এই মানের উপর নির্ভর করে। এরপরে আমরা এখান থেকে একটু রাশিমালা জানতে পেরেছি। এই ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এবং এফ হচ্ছে বল, এবং কিউ 0 হচ্ছে আধানের পরিমাণ। তাহলে সেটাই যদি আমরা এসআই পদ্ধতিতে ব্যবহার করি বা এসআই পদ্ধতিতে যদি একক নির্ণয় করার চেষ্টা করি, বল হচ্ছে এসআই পদ্ধতিতে নিউটন এবং এই একক হচ্ছে কুলম, তাহলে নিউটন পার কুলম হবে এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক। সিজিএস পদ্ধতিতে এই এফ বা বল একক কিন্তু ডাইন, তাহলে এখানে হবে কিন্তু ডাইন পার, এবং আধানের একক হচ্ছে ইএসইউ, তাহলে ডাইন পার ইএসইউ চার্জ বা ডাইন পার ইএসইউ হলো সিজিএস পদ্ধতিতে ক্ষেত্র প্রাবল্যের তোমার একক। এবার এসআই এবং সিজিএস পদ্ধতিতে সম্পর্ক যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে 1 নিউটন পার 1 কুলম যদি সেটা এসআই পদ্ধতি থেকে সিজিএস পদ্ধতিতে যায়, 1 নিউটন সমান কি হবে, ডাইনে প্রকাশ করলে 10⁵ ডাইন। আর 1 কুলমকে যদি ইএসইউতে নিয়ে আসি, পূর্বের ভিডিওতে আমরা দেখেছি, সেটা হচ্ছে 3 × 10⁹, সেটা হবে ইএসইউ। তাহলে এই দুটো যদি কাটাকাটি করা হয়, 10⁵কে 10⁹ যদি ভাগ করা হয় 10⁻⁻4 হবে, এবং এটা উপরে আমার এই সমীকরণটাকে লেখা কিরকম হবে না, 3 × 10⁴ এখানে হবে ডাইন পার তোমার
আমার ইএসইউ। তাহলে এখান থেকে আমরা পাবো 1 পার ইএসইউ সমান 3 × 10⁻⁻4 নিউটন পার কুলম। এটা এদিকে গুণ হয়ে যাবে। এটাই হলো সমীকরণ সিজিএস এবং এসআই পদ্ধতির মধ্যে সম্পর্ক। এরপরে আমরা বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। বিন্দু আধানের জন্য যে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে সেখানে একটু ধরে নেওয়ার আছে। সেই ধরে নেওয়াগুলো আমরা খুব তাড়াতাড়ি সহিত তোমাদের সামনে উপস্থাপন করছি। অবশ্যই তোমরা এদের কিন্তু মতামত চাইছি, কেমন ভিডিওগুলো লাগছে সে ব্যাপারে বিস্তারিত কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। ভালো যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবে না। আমরা এর পরবর্তী সময়ে তোমাদের 3rd সেমিস্টারের রসায়ন বিদ্যা অধ্যায়ের আমি আলোচনা পর্ব নিয়ে হাজির করব। তাই সবাইকেই বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে। এবারে চলে যাই আমাদের বিন্দু জন্য ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয়ের সমীকরণ। বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয়ের সমীকরণ বের করানোর আগে সেখানে কিছু বিশেষ জিনিস আমাদেরকে ধরে নিতে হবে। ধরা ওতে একটি আহিত আধান রয়েছে, সেই আধানের পরিমাণ হচ্ছে কিউ। ওই কিউ আধান থেকে বা কিউ থেকে আতে একটি বিন্দু আধান রয়েছে বা একটি একক বিন্দু আধান রয়েছে যার মান হচ্ছে পি। ওই পি বিন্দুতে একক বিন্দু আধান রয়েছে। একক বিন্দু আধানের জন্য কি ক্ষেত্র প্রাবল্য হবে সেই ক্ষেত্র প্রাবল্যে আমাদেরকে নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্র প্রাবল্যের মান আমি ই ভেক্টর দ্বারা প্রকাশ করেছি। আমরা যেহেতু ওই বিন্দুতে একক ধনাত্মক আধান রয়েছে, পি বিন্দুতে একক ধনাত্মক আধান মানে কিউর পরিমাণ যেহেতু 1, তাহলে আমরা ক্ষেত্র প্রাবল্যের যে রাশিমালা সেখান থেকে পাবো ক্ষেত্র প্রাবল্য সমান ই ভেক্টর সমান আমরা সেখান থেকে পাবো কুলম্বের সূত্র অনুসারে 4πε0 ইন্টু এখানে যেহেতু কিউ, এখানে কিউর মান যেহেতু 1 তাই কিউ ইন্টু 1 সমান কিউ। তাহলে কিউ বাদের মধ্যবর্তী দূরত্ব ওপির মধ্যবর্তী দূরত্ব আর ধরেছি, আর যেহেতু ভেক্টরের স্কোয়ার নিয়েছি তাহলে আর ক্যাপ দ্বারা একে গুণ করতে হবে। অতএব এখান থেকে আমরা সরাসরি যে সমীকরণটা পাবো সরল করলে 4πε0 ইন্টু কিউ আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ, এই হলো আমাদের ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। এবার যে কোনো মাধ্যম, এই যে পুরো কাজটা ছিলাম এটা কিন্তু আমরা বায়ু মাধ্যমে করেছিলাম। বায়ু মাধ্যমে করার জন্য এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক কিন্তু ε0 ব্যবহার করেছিলাম। যেহেতু বায়ু ছাড়া অন্য যে কোনো যদি মাধ্যম হয়, অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কিন্তু তখন তার ε0 জায়গায় ε0 হবে। তখন যে সমীকরণটা হবে ক্ষেত্র প্রাবল্যের মান হবে 1/4πε0 ইন্টু ε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। এখান থেকে আমরা যদি ওই বিন্দু আধানের পরিবর্তে সেই মানটা যদি Q0 হতো তাহলে ওই বিন্দুতে আমি যদি বলতাম যে ওই বিন্দুতে একক ধনাত্মক আধানের পরিবর্তে ওই বিন্দুতে Q0 আধান রয়েছে, তখন যে রাশিমালাটা হতো আধান রয়েছে তখন ক্ষেত্র প্রাবল্যের রাশিমালাটি হতো আমরা বা Q0 এর জন্য যে বল প্রয়োগ করা হয় কুলম্বের সূত্র অনুসারে সেটা F সমান কি হবে Q0 ইন্টু ই ভেক্টর বা এফ ভেক্টর যদি সেই আকর্ষণ বিকর্ষণ পরিমাণের মান হয় তাহলে বল সমান আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে সমীকরণে বল সমান ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর Q0 হচ্ছে আধানের পরিমাণ। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইন্টু তড়িতাধান তড়িদাধান, এই হচ্ছে আমরা রাশিমালাটা পেয়ে যেতাম এখান থেকে যে বল সমান তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইন্টু তড়িদাধান। এরপরে আমরা একটা বিশেষ চিত্র প্রকাশ করব যে চিত্রতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে দূরত্বের সঙ্গে সম্পর্কিত করবে, তার গ্রাফটা হবে এরকম। এখানে বলা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ভর করে ওই আধানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটি বিন্দুতে বিভিন্ন আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সেটা প্রতিটি আধানের পৃথক পৃথক যে লব্ধি আকারে হয় এবং এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ভর করে তোমার
দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে, অর্থাৎ দূরত্ব কি হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান পরপর কমতে থাকবে। যত কমতে থাকবে তাহলে গ্রাফটা কিন্তু আমরা এরকম পাবো। আশা করি আজকের ভিডিওটি তোমরা বুঝতে পারলে। আজকে এইখান পর্যন্তই। পরবর্তী সময়ে বা পরে নেক্সট ভিডিওতে আবার এর পরের অংশ তোমাদের সামনে আলোচনা করব। আজকের জন্যই ধন্যবাদ, নমস্কার।